ধারা 82, ধারা 82 পেনাল কোডের 4th ক্লাস। এগুলো সিম্পল পড়া, যে 9 বছরের নিচে কোনো শিশু যদি কোনো অপরাধ করে, কোনো দুর্ঘটনা ঘটায়, সেটা অপরাধ বলে গণ্য হবে না। ক্লিয়ার? 9 বছরের নিচে। ধারা 83-তে গিয়ে বলেছে শিশুর বয়স হবে 9 থেকে 12। কত বলেন তো? 9 থেকে 12। এই 9 থেকে 12 বছরের কেউ যদি কোনো অপরাধ করে, যদি কোনো দুর্ঘটনা ঘটায়, সেটা একই সাথে অপরাধ হতে পারে, নাও হতে পারে। সেটা অপরাধ হতে পারে, নাও হতে পারে। ক্লিয়ার? সেটা অপরাধ হতে পারে, নাও হতে পারে। যদি দেখা যায় যে 11 বছরের শিশু, 10 বছরের শিশু আমাকে ইট ছুঁড়ে মেরেছে, এবং সে জানতো ইট ছুঁড়ে মারাটা একটা অপরাধ, তার সেটা বুঝার যদি বোধশক্তি থাকে, সেন্স থাকে, তাহলে সে কিন্তু অপরাধী হয়ে যাচ্ছে। তার বয়স 12 বছর, তার বয়স 11 বছর, তার বয়স 11.5 বছর, তার বয়স 9.5 বছর, তার বয়স 10 বছর, ও যদি আমাকে মাথা ফাটাইও দেয়, এবং যদি এটা বোঝা যায় যে ওর বোঝার শক্তি ছিল না যে এটা একটা অপরাধ, মানে ওর বোধশক্তি কাজ করে না, সেন্স কাজ করে না, তাহলে সে অপরাধী হবে না। ধারা কত? 83। ধারা 84, তার ধারা 82-তে বলছে আন্ডার 9 ইয়ার্স ওল্ড, 9 to 12 ইয়ার্স ওল্ড হচ্ছে সেকশন 83। এবার এইটি পড়ে আসেন, সেখানে বলছে যে আমার নামে আপনি মামলা করলেন যে আমি আপনাকে হত্যা করেছি, আমার নামে হত্যা মামলা হলো। তা আমি আদালতে গিয়া গড় গড় করে স্বীকার করলাম যে হ্যাঁ, আমি কি করেছি, আমি হত্যা করেছি। তবে যেই সময়টাতে অপরাধটা করেছি আমি, ওই সময়টাতে আমি কি ছিলাম? ওই সময়টাতে আমি পাগল ছিলাম। যেই সময়টাতে আমি অপরাধ করেছি, ওই সময়টাতে কি ছিলাম? পাগল ছিলাম। পাগল ঠিক না, পাগল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ ওই সময়টাতে আমাদের সেন্স কাজ করে নাই, বোধশক্তি কাজ করে নাই, আমি অ আনসাউন্ড মাইন্ডেড পার্সন ছিলাম, আনসাউন্ড মাইন্ডেড ছিলাম, মানে সুস্থ মস্তিষ্কের ছিলাম না, অসুস্থ মস্তিষ্কের ছিলাম। তাহলে আমি প্রথমত অপরাধটা স্বীকার করলাম, দ্বিতীয়ত বলতেছি যে হ্যাঁ, আমি অপরাধটা ঘটিয়েছি, বাট যখন আমি ঘটিয়েছি ওই সময় আমি অসুস্থ টাইপের ছিলাম। কোন অসুস্থ? শারীরিক অসুস্থতা না, মস্তিষ্ক অসুস্থ, ব্রেন। ঠিক আছে? এটা কত? ধারা 84। এবার ধারা 85-তে আসেন, সেকশন 85-এ আসেন। সেকশন 85 কি বলেছে? সেকশন 85 বলেছে, সেখানে আবার একই সাথে আমার নামে হত্যা মামলা হলো। আমি আদালতে দাঁড়ায় বলতেছি, আদালত, আমি তাকে হত্যা করেছি, এটা সত্য, বাট আমাকে বনানী প্ল্যান বি, মানে একটা বারের নাম আছে প্ল্যান বি, বনানীর 11 নম্বর রোডে, ওই প্ল্যান বিতে নিয়ে আমাকে মদ খাওয়ানো হয়। এই মদ খাওয়ার ফলে আমি কি হয়ে যাই? আনসাউন্ড মাইন্ডেড পার্সন হয়ে যাই। এরপরে আমি, আমার মাথায় কোনো কিছু কাজ করে না, তার খুন আমি করলেও করতে পারি, কিন্তু আমাকে আনসাউন্ড মাইন্ডেড বানানো হয়েছিল, আমাকে অসুস্থ প্রকৃতির ব্যক্তি বানানো হয়েছিল। ক্লিয়ার? 84 হচ্ছে আমি আমি অসুস্থ প্রকৃতির ছিলাম, আর 85 হচ্ছে আমাকে বানানো হয়েছে আমার ইচ্ছার বিরুদ্ধে।
অনেক সময় মনে করেন যে পানের জর্দা কইয়া গাঁজা খাওয়া দেয় না? তো যারা জীবনে কখনো গাঁজা খায় নাই, এরা গাঁজা খেলে জীবন, আমি যদি গাঁজা খাই আমি কি করবো? আমি পুরো পাগল হয়ে যাবো না? মাথায় কিছু কাজ করবে না। ঠিক আছে? এটা হচ্ছে 85। 85 হচ্ছে আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্য কি করলো, অন্য কি করলো, আপনাকে ইনটক্সিকেটেড বানালো, আপনাকে আনসাউন্ড মাইন্ডেড পার্সন বানালো। এরপর আপনি যদি কোনো অপরাধ করেন, সেটা অপরাধ বলে গণ্য হবে না। ধারা কত? 85। আমরা চলে আসবো, এটা পরীক্ষায় আসবে, ভাইয়া আরেকবার একটু। এটা পরীক্ষায় আসবে ধারা 88, 92। করবো না। ধারা 88, 92। আপনাকে হচ্ছে এক বোতল মদ খাওয়ানো হয়েছে হাবিবা কাকুনকে। হাবিবা কাকুন হচ্ছে মাতলামি কইরা আমার পেটের মধ্যে ছুরি ঢুকাই দিল। হাবিবা কাকুনের নামে মামলা হলো। হাবিবা কাকুন তারপরে বলতেছে যে হ্যাঁ আমি তার পেটের মধ্যে ছুরি ঢুকাইছি, এটা সত্য। বাট আমাকে একজন ব্যক্তি মদ খাওয়াইছে, মদ খাইয়ে আমি কেমনে কি করছি আমি নিজেও জানি না। ক্লিয়ার? আপনাকে, আপনি যে তখন ইনটক্সিকেটেড ছিলেন, আপনি যে তখন সেন্স কাজ করে নাই, এটা আপনাকে প্রমাণ করতে হবে। কারণ আপনি তো ব্যতিক্রম দাবি করছেন। আর সেটা তো আমরা গত ক্লাসেই পড়ছি, ওই যে সাক্ষ্য আইনের 105 ধারা। ক্লিয়ার? ওকে। তার 88, 88-র বিপরীত হচ্ছে 92। লিখিত পরীক্ষা আসবে উদাহরণ আকারে। 88-র বিপরীত হচ্ছে 92। দেখেন, দুইটা উদাহরণ। রাস্তার মধ্যে একটা লোক দপাচ্ছে, রাস্তার মধ্যে একটা লোক দপাচ্ছে, তাকে দেখলাম। দেখার পরে তাকে হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে বলতেছি, ভাইজান, আপনার তো অপারেশন করানো লাগবে, আপনি কি তাতে রাজি? তখন সে বলছে ঠিক আছে, তাহলে অপারেশন করান। আমি ডাক্তার হিসেবে তার অপারেশন করলাম। সে মারা গেল। প্রথমত তাকে রাস্তা থেকে তুলে আমি হসপিটালে নিচ্ছি সরল বিশ্বাসী, নিয়ে তার চিকিৎসা করাতে চাইছি সরল বিশ্বাসী, অপারেশন করাতে চাইছি তার সম্মতি সহ সরল বিশ্বাসী। সর্বোপরি তাকে আমি সুস্থ করতে চাইছি, আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। সর্বোপরি আমি আমি তাকে কি করতে চাইছি? আমি তাকে সুস্থ করতে চাইছি। তার মানে সরল বিশ্বাসে, কারো মঙ্গলের জন্য, তার সম্মতি সহকারে, খেয়াল করবেন, গুড ফেইথে, কারো বেনিফিটের জন্য, সরল বিশ্বাসে, তার মঙ্গলের জন্য, উইথ কনসেন্ট, সম্মতি সহকারে কোনো কাজ করতে গিয়া সেখানে যদি দুর্ঘটনা ঘটে যায়, সেটা অপরাধ বলে গণ্য হবে না। ধারা কত? 88। তারপরে সম্মতি সহকারে সরল বিশ্বাসে কারো উপকার করতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আমার লাইফে এরকম অনেকবার ঘটনা ঘটছে, আমাকে গালিগালাজও করছে, আমি নিজ থেকে উপকার করতে চাইছি না। তো যাই হোক, ধারা 92। ধারা 88-র অপোজিট বলছি 92। রাস্তার মধ্যে পড়ে থাকা লোকটির অবস্থা এমন এমন খারাপ, তাকে দ্রুত মেডিকেলে নিয়ে গেলাম, তাকে সুস্থ করার জন্য অপারেশন করাইলাম, তিনি মারা গেলেন, আমার নামে মামলা হলো। দেখেন, আমি কি তার কাছ থেকে অপারেশন করানোর জন্য, তাকে সুস্থ করানোর জন্য, তার চিকিৎসা করানোর জন্য আমি তার কাছ থেকে কোনো অনুমতি নিছি? তার সম্মতি নিছি? নেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। আমি তার কাছ থেকে কোনো সম্মতি নিতে পারি নাই, এমন জরুরি অবস্থা। এবারে তো কথাই কইতারে না, অজ্ঞান, এই সম্মতি দিব কি আর? কিন্তু আমার একটা ইন্টেনশন ছিল তাকে সুস্থ করার। এইভাবে সম্মতি ব্যতীত, সম্মতি এখানে ছিল,
এই ভাই, সম্মতি ছিল? সম্মতি ছিল না। সম্মতি ব্যতীত সরল বিশ্বাসে কারো উপকার করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেটার জন্য আমি কি, সেটার জন্য আমি দায়ী না। সেটার জন্য আমি দায়ী না। ধারা কত? 92। ধারা 92 এবং 88 অপোজিট। প্রথমটা হচ্ছে সম্মতি সহকারে 88, 92 হচ্ছে সম্মতি ছাড়া। এগুলো থেকে উদাহরণ আসবে, মানে আসবে। দ্বারা চলে আসেন 93, 93, 93, 93। ভোর 5টা বাজে ডাক্তার রুগীর কাছে গেছে। কি করছে? রুগীর কাছে গেছে। রুগীর কাছে গিয়া কইতেছে, আপনাকে 2 ঘন্টার মধ্যে গোপন রুমে নিয়ে অপারেশন করানো হবে। এইটা শুনে রুগীর টুপ বুরুত, মানে মারা গেছে। অপারেশন করা হবে এটা শুনে এসে শেষ। হাইছেন না, হাইছেন না, এটা সবার, এটা আমরাও কেউ ভয় পাই অপারেশন করতে অনলাইন। তো কি, সে শুনেই টুপ বুরুত মারা গেছে। মারা যাওয়ার পরে ডাক্তারকে তো মানে ধরলো। ডাক্তার মামলা হলো। ডাক্তার বলল, ভাই, আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি। আমি সরল বিশ্বাসে তার সাথে যোগাযোগ করেছি। সরল বিশ্বাসে যোগাযোগের ফলে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সরল বিশ্বাসের তথ্য কাউকে প্রদান করতে গেলেও সমস্যা, দেখছেন? যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, মনে করেন আপনার বাড়ির পাশের একটা লোকরে পুলিশে ধরছে। এটা আপনি বাজারে গিয়ে শুনলেন, শুনে বাড়িতে এসে বললেন, আপনার ছেলেরা তো পুলিশে ধরছে। এটা শুনে ওই ছেলেটার মা টুব্বুরুত মারা গেছে। মারা গেল কার লেগিয়া? আপনি তো সরল বিশ্বাসে খবরটা দিছেন। তখন আপনার নামে মামলা। আপনি তখন কি করবেন? তাই আমি তো সরল বিশ্বাসে গুড ফেইথে কমিউনিকেশন করেছি, যোগাযোগ করেছি। এর ফলে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, সেটা কি হবে না? অপরাধ হবে না। ধারা কত? ধারা হচ্ছে 93। এখন দেখেন, 88, 92 এবং 93, এগুলোর মধ্যে পার্থক্য কি? 88, 92, 93, এই তিনটার মধ্যে পার্থক্য কি? দেখেন, 88 এবং 92-তে দুইটাতে কিন্তু অপারেশন হয়। দুইটাতে কি হয়? কাজ হয়। দুইটাতে কি হয়? কাজ হয়। ক্লিয়ার? দুইটাতে কাজ হয়। আর 93-তে কিন্তু কাজ হয় না, অ্যাক্ট হয় না। কাজ হয়? কাজ হয় না। মানে 88 এবং 92-তে অপারেশনটা হয়, কাজটা হয়। আর 93-তে, অর্থাৎ 88, 92, 93 প্রত্যেকটা জায়গায় কিন্তু সরল বিশ্বাস আছে। তা 88 এবং 92-তে কাজ হয়েছে, 93 গিয়ে কাজ হয় না। কাজ করার জন্য যোগাযোগ করা হয় গুড ফেইথে, সরল বিশ্বাস। ক্লিয়ার? এখানকার প্রত্যেকটা জায়গা হচ্ছে ইসের জন্য গুরুত্বপূর্ণ, সরি, মানে রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রবলেমেটিক কোশ্চেন আকারে। প্রবলেমেটিক কোশ্চেন আকারে আমার লিখিত ম্যাজিক বইটাতে, ওখান থেকে হচ্ছে এই প্রবলেম কোশ্চেন গুলো পড়ে এখন থেকেই পড়ে ফেলবেন। লিখিত ম্যাজিক বই থেকে শুধু প্রবলেম কোশ্চেন পড়ে ফেলবেন। আচ্ছা, এবার আসেন আত্মরক্ষার অধিকার। কিসের অধিকার? আত্মরক্ষার অধিকার। এটা রিটেনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন 96 থেকে 106 পর্যন্ত, 96 থেকে 106 পর্যন্ত এখানে বিশাল একটা কথা বলেছে ধারা 96-তে, যে আত্মরক্ষা করতে গিয়ে আপনি যা কিছু করবেন সেটা অপরাধ বলে গণ্য হবে না। নিজেকে বাঁচাইতে গিয়ে যা কিছু করবেন সেটা কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। প্রশ্ন হচ্ছে, এই যে আত্ম, সেলফ,
সেলফ বলতে আমরা কত দূর পর্যন্ত বুঝবো, এটা ধারা 97-তে বলে দিচ্ছে। আমাদের বেসিক মাদার সেকশন হচ্ছে সেকশন 96, বাট এই 96 আমরা কোন কোন জায়গাতে প্রয়োগ করতে পারবো এটা বলে দিচ্ছে 97-এ। 97 স্পষ্ট করে বলে দিচ্ছে শুধু নিজের দেহ না, গার্লফ্রেন্ডের দেহকে বাঁচানোর জন্য এই অধিকারটা প্রয়োগ করা যাবে। গার্লফ্রেন্ড মানে কি? অন্য, নিজের দেহ বা অন্যের দেহ, নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি রক্ষা করার জন্য কি করা যাবে? আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। ক্লিয়ার? বাবা পরে ফোন দিই, একটু ক্লাস আছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, দেখেন একটা প্রশ্ন লিখেন, লিখিত প্রশ্ন, একটু ক্লিয়ার হবেন। আত্মরক্ষার অধিকার অন্য পর্যন্ত বিস্তৃত। অন্য, আত্মরক্ষার অধিকার অন্য পর্যন্ত বিস্তৃত। আদার, আদার লিখেন। তবে শুধু নিজের কথা বলে না এখানে, আপনার সামনে যদি কারো সম্পত্তি চুরি করে নিয়ে যায় আপনি কি করতে পারবেন? ঠেকাইতে পারবেন। ক্লিয়ার? শুধু নিজের মধ্যে আত্মরক্ষার অধিকার সীমাবদ্ধ না, অন্য পর্যন্ত সীমাবদ্ধ। অন্যের সম্পত্তি আপনি রক্ষা করতে পারবেন, অন্যের দেহকে আপনি রক্ষা করতে পারবেন। প্রশ্ন হচ্ছে, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়া আমি, যিনি হচ্ছেন অ্যাসাইলেন্ট, আক্রমণকারী, তাকে আমি মেরে ফেলতে পারবো কিনা? মনে করেন আমি আপনাকে ছুরি নিয়ে দৌড়ানি দিলাম, আপনি আমাকে মারতে পারবেন কিনা, মেরে ফেলতে পারবেন কিনা? পারবেন। আরেকটা প্রশ্ন লিখেন, লিখিত প্রশ্ন। আত্মরক্ষার অধিকার মৃত্যু পর্যন্ত বিস্তৃত। ব্যাখ্যা করুন। আত্মরক্ষার অধিকার মৃত্যু পর্যন্ত বিস্তৃত। তার মানে দেখেন, আপনি নিজেকে বাঁচাইতে গিয়া বা অন্যকে বাঁচাইতে গিয়া, নিজের সম্পত্তি রক্ষা করার জন্য বা অন্যের সম্পত্তি রক্ষা করার জন্য যিনি তিনি আক্রমণ করতে আসবেন তার কি করতে পারবেন? কেল্লা ফতে মানে মেরে ফেলতে পারবেন। ধারা 100-তে বলছে দেহ রক্ষা করার জন্য। কার দেহ? এই ভাই, কার দেহ? আমার দেহ আর তোমার দেহ মানে কি? গার্লফ্রেন্ডের দেহ মানে সবার দেহ। দেহ রক্ষা করার ক্ষেত্রে আপনি কোন কোন ক্ষেত্রে আক্রমণকারীকে মেরে ফেলতে পারবেন? আত্মরক্ষার নামে এটা কি করেছে? কি করেছে? 100 ধারাতে বলেছে 6টা ক্ষেত্র বলেছে। 6টা ক্ষেত্র এরকম, আমি একটু বলে দেই। মনে করেন আপনি আমাকে এমন ভাবে আক্রমণ করতে আসতেছেন, আপনি হচ্ছেন আক্রমণকারী, এমন ভাবে আক্রমণ করতে আসতেছেন এতে আমার মধ্যে অ্যাপ্রিহেনশন জাগলো, এতে আমার মধ্যে আশঙ্কার জায়গা তৈরি হলো। কি তৈরি হলো? ভয় জাগলো যে আপনার ওই আঘাতের ফলে আমার মৃত্যু হতে পারে। তার মানে আক্রমণকারীর আক্রমণের আঘাতের ফলে মৃত্যু হতে পারে এমন আশঙ্কা যদি আমার মধ্যে থাকে, তাহলে আক্রমণকারীকে বাঁচিয়ে রাখার দরকার আছে? না, তাকে মেরে ফেলতে পারবো। এরপরে কেউ যদি ধর্ষণের অভিপ্রায় নিয়ে আমাকে আক্রমণ করতে আসে, কেউ যদি, মানে এখানে 6টা ক্ষেত্র আছে, পড়বেন পেরে যাবেন। কোন 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 6টা ক্ষেত্র, যদি কোনোটা না বুঝেন আমাকে বলবেন। আপনারা তো গ্রুপ স্টাডি করতেছেন, সেখানে হয়ে যাবে। 103-এ আসেন। 103-এ বলছে সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে আপনি আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। সেখানেও 4টা ক্ষেত্র বলছে। যেমন যেমন রাতের বেলা কেউ যদি দস্যুতা করে, রাতের বেলা কেউ যদি ঘরে আগুন দিয়ে দেয়, এরকম 4টা ক্ষেত্র রয়েছে। এই 4টা ক্ষেত্রে সম্পত্তি রক্ষা করার জন্য কি করতে পারবেন? আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। তার মানে সম্পত্তি রক্ষার জন্য হচ্ছে ধারা
103 মৃত্যু। আর দেহর জন্য মৃত্যু হচ্ছে 100। 100 তো হচ্ছে 6টা ক্ষেত্রে, আর 103 হচ্ছে 4টা ক্ষেত্রে। আপনি আমাকে বন্দুক নিয়ে আক্রমণ করতে আসলেন, আমার মনে ভয় জাগলো আপনি গুলি ছুড়লে আমি মারা যেতে পারি। আমিও পাল্টা একটা বন্দুক হাতে নিলাম। আপনি আক্রমণকারী, আপনি হচ্ছেন দৌড়াইতে দৌড়াইতে এক ভদ্রলোকের পাশে গিয়ে দাঁড়াইলেন। এখন এখন দেখেন, আমি গুলি করলাম, গুলিতে ভদ্রলোক মারা গেল। অপরাধী কি মারা গেছে? অপরাধী মারা যায় না, নির্দোষ ব্যক্তি মারা গেছে। এই নির্দোষ ব্যক্তিকে আমি মেরে ফেলছি। কেন? আমার নিজেকে বাঁচাইতে গিয়া। এই নির্দোষ ব্যক্তিকে বাঁচাইতে গিয়া, সরি, আমাকে বাঁচাইতে গিয়া যদি নির্দোষ ব্যক্তিরও মৃত্যু ঘটাই, সেটা অপরাধ হবে না, ধারা 106। কিন্তু সত্য আছে, আমাকে যিনি আক্রমণ করতে আসতেছেন, তার আক্রমণের ফলে আমার মধ্যে ভয় জাগছে কিনা যে আমার মৃত্যু হতে পারে। যদি মৃত্যুর ভয় না জাগে, তাহলে নির্দোষ ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না, ধারা হচ্ছে 106। এখানে একটা উদাহরণও আছে। সব বুঝলাম, আমি আক্রমণকারীর মৃত্যু ঘটাইতে পারবো, নির্দোষ ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারবো আত্মরক্ষার অধিকারের নামে। তাহলে তো আমি দুনিয়ার শাহেনশাহ সবকিছু পারবো। না, এই যে আত্মরক্ষার অধিকার কোন কোন জায়গাতে আপনি প্রয়োগ করতে পারবেন না, এটা আবার ধারা 99-তে বলে দিচ্ছে। আপনি কোন কোন জায়গাতে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। মনে করেন আমি আপনাকে কলম দিয়ে এমন করে মাইর দিলাম, বুঝছেন? এই তাকান, কলম দিয়ে এমন করে মাইর দিলাম, আপনি আমাকে পেটের মধ্যে ছুরি ঢুকাই দিলেন, হবে? হবে না। আমি যতটুকু আঘাত দিয়েছি, আমাকে ততটুকুই আপনি আঘাত দিতে পারবেন। এর সাথে বেশি আঘাত দিয়ে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। আমি যদি আপনাকে হাত কেটে দেই, এর ফলে আপনি আমার গলা কেটে দিতে পারবেন না। ক্লিয়ার? এবং দেখা গেল আক্রমণকারী যখন আমাকে আক্রমণ করতে আসতেছে, তখন সেখানে আমি সরকারি সহযোগিতা পাবো, পুলিশের হেল্প পাবো। তাহলে সেখানে আমি আত্মরক্ষার নামে আক্রমণকারীর ক্ষতি করতে পারবো না। ক্লিয়ার? ক্লিয়ার? আপনার ঘরে আগুন দিছে এক লোক, আগুন দিয়া দুধ দিয়ে গেছে গা, আপনার জন্য প্রতিকার আছে না? আপনি মামলা করবেন। আপনি তার ঘরের মধ্যে গিয়ে পিটাইলেন, হবে? সে তো চলে যেতেছে, সে তো আর আপনার আক্রমণ করতেছে না, চলে যেতেছে না, সে আক্রমণ করতেছে না। তাহলে এটাই, যে কোন কোন ক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না, এটা একটা লিস্ট আছে, ধারা হচ্ছে 99। তাহলে আমরা ধারা 106 পর্যন্ত পড়লাম। তাহলে 106 পর্যন্ত আমরা কি কি ধারা পড়বো, এটা আমরা পড়ে ফেলছি। নেক্সট, নেক্সটে আমরা কোন কোন ধারা পড়বো লিখেন, তো দ্রুত লিখবেন, আমাদের কাছে 1 মিনিট সময় আছে। 107, 108, 109, 120 ক, 121, 124 ক, 141, 143, 146, 147, 159, 160, 161, 170, 191 থেকে 194, 211। এই ধারাগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব। আপনারা গ্রুপে স্টাডি করে প্রতিদিনের পর প্রতিদিন শেষ করবেন। আগামীকাল ক্লাস হবে না, ক্লাস হবে বেশি থাকলে শনিবার রাত 10টায়। শনিবার রাত 10টায় ক্লাস। আর সিআরপিসি পরীক্ষাটা আমার সহকারী গেছে গ্রামে ছুটিতে, মানে ওর ল্যাপটপে সবকিছু, ও ও আসলে আমি দিব, ঠিক আছে? এটা হয়তো বা শনিবার রবিবার হতে পারে, ঠিক আছে?
ওকে আলাদা ল্যাপটপ দিছি, তো ওই ল্যাপটপ আবার আমি বুঝি না, আমারটা আমি বুঝি আর কি। ঠিক আছে তাহলে, হ্যাঁ? আল্লাহ হাফেজ।